শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছে কমিশন। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্কতার আহ্বান তারেক রহমানের। রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে, সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, দুটি হোক না কেন। রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, জানালেন সিএসি। সরকারের রোডম্যাপ অনুসারে চলছে ভোটের প্রস্তুতি। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, আওতায় নেই অন্য মামলায় দণ্ডিতরা। আনন্দে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে। এসকে সুরের বাসায় দুদকের অভিযানে নগদ টাকা, সঞ্চয়পত্র ও বিমার কাগজ উদ্ধার। প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু, 3 জিম্মিকে মুক্তি দিল হামাস। চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 7 রানে হারালো খুলনা। চট্টগ্রাম কিংসের বিপক্ষে 6 উইকেটে জয় ফরচুন বরিশালের। সংবাদ রাতে দেখছিলেন একে স্ট্রিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনা নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। তিনি শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল রাত 1টায় যাত্রা করবেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। 4 দিনের এই সফরে বাংলাদেশের জন্য আলাদা করে বিশেষ সেগমেন্ট থাকবে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, যেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডায়ালগে অংশ নেবেন দেশি বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন জায়ান্ট কোম্পানির সিইওরা। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই হবে এই সফরের প্রধান উদ্দেশ্য। এই সফরটা হয়ে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উনি তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই সফরে একেবারেই প্রটোকলের সাথে সম্পর্কিত যারা আছেন শুধুমাত্র তারা যাচ্ছেন, আর মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী উনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার সাথে সম্পর্কিত যারা আছেন তারা যাচ্ছেন। সবগুলো বিষয় বিনিয়োগকারীদের কাছে ব্যাখ্যা করা হবে এবং কাউকে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর করা হবে না। বাংলাদেশ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করবেন এবং অবস্থানটা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদেরকে আহ্বান জানাবেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। দীর্ঘ নির্যাতন না ভুলে আওয়ামী অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকারী কেবল জবাবদিহিতা তৈরি করতে পারে উল্লেখ করে নির্দিষ্ট সময় পর পর স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আর সংস্কার আগে নির্বাচন পরে এমন যুক্তিকে খোঁড়া বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। প্রতিটা মানুষের সামনে তথা এই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে জিয়া রহমানকে। জিয়াউর রহমানের মতো সততা নিয়ে এগুলে বিএনপিকে রুখার মতো কোনো শক্তি নেই দাবি করে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে বিএনপি। আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি,
বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশের কি হলো না? আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই আগস্টের অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় দাবি করে কোনো গোষ্ঠীর রাজনৈতিক অভিলাষ পূরণের হাতিয়ার না হতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারকরা। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়। গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবে, তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশের সংকট কাটবে। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশনে নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা পার্লামেন্ট লাগবে। আওয়ামী অনুপ্রবেশকারী ও নিজেদের কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি ছাড়া অন্য কোনো দল বা গোষ্ঠী সরকার গঠন করলে তা কারো জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না, তবে আর যাই হোক সেটা আপনাদের কারোর জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, দুটি হোক না কেন। জবাবদিহিতা নিশ্চিতে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি উল্লেখ করে জনগণের পাশে থাকতে বারংবার নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন আমরা নিজেরা যত বড় যাই পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুসারে নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই কার্যক্রমকে বিতর্কমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না বলেও জানান CSC। শিউলি রায়ের প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ দেয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। রোববার সকালে রাজধানী আগারগাঁয়ে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারকে এসব উপকরণ হস্তান্তর করা হয়। জানানো হয়, সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এই জন্য সারা দেশে একযোগে কাজ করবে 65,000 কর্মী। UNDPর আবাসিক প্রতিনিধি স্টাফান লিলার বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল সহ সব অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। Define the scope of the type of assistance that the UN can provide to Bangladesh. The mission has been here last week and it's also here this week. They will continue consult with the political parties, with the government, with civil society, a number of other actors, and then give the recommendations of what kind of election support that the UN can provide together to Bangladesh. এই সময় ইসি প্রধান AMM নাসির উদ্দিন জানান, এবার ভোটের তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। This new commission is now fully committed to ensure a free, fair and credible election, which also UNDP also expects from us. আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে,
এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। নাসিরউদ্দিন জানান, সরকারের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ওই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন। তোমরা দিতে পারো তাহলে হয়তো। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে প্রায় 250 জন বিডিআর জওয়ান জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এ সময় জামিন পাওয়া আসামিদের পরিবার ও স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন আদালত প্রাঙ্গণে। শাহাদাত নিশাদের রিপোর্ট। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়ার পর অবশেষে সকালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে শুরু হয় জামিন শুনানি। সকালে আদালতে তোলা হয় কয়েকজনকে, বাকিরা কারাগারের ভবনের বারান্দা থেকে এভাবে চেয়ে আছে ছাতক পাখির মতো। কি ঘটবে তাদের জীবনে? 16 বছরের অপেক্ষার প্রহর কি শেষ হবে? দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার অপেক্ষা। 284তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 200-র অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবে আদালত। এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। প্রান্ত থেকে ছুটে আসেন। এদিকে জামিন শুনানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বজনদের দাবি, যাদের জন্য 16 বছর হারিয়েছে তাদের স্বজনরা, তাদের বিচারের আওতায় আনা হোক। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, আজকে তার প্রমাণ হয়েছে। অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। 16 বছর হারিয়ে যাওয়া বন্দী সেই বিডিআর সদস্যদের জামিনের পর পুনর্বহাল দাবিও তোলেন কেউ কেউ। নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। আলোচিত এই বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। শেখ হাসিনার কন্যা পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। একই সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 27 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রেক্ষিতে মামলা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা, সঞ্চয়পত্র এবং বীমার কাগজপত্র উদ্ধার করেছে দুদক। ফজলে আদিত্যের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। ছাত্র জনতা আন্দোলনের পর গুঞ্জন উঠে তার WHO আঞ্চলিক পরিচালক হওয়ার বৈধতা নিয়ে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকারও সাইমা ওয়াজেদ পুতুলের সাথে কাজ করার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে হয়েছে রাজুক প্রকল্পে দুর্নীতির মামলাও। রোববার দুর্নীতি দমন কমিশন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে উল্লেখ করা হয় হাসিনার কন্যা হিসেবে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।
অনুসন্ধান দল ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। এদিকে 23 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক এবং 27 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রেক্ষিতে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার নিজ অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে বর্ণিত সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। একই দিন দুদকের একটি আভিযানিক দল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ধানমন্ডির 17-এর 25 নং বাসায় অভিযান চালায়। ধানমন্ডিস্থ বাসায় আমাদের তদন্ত দল অভিযান পরিচালনা করছেন। অভিযান এখনো চলছে। আপনাদেরকে এই সংক্রান্ত প্রাপ্ত তথ্যপাত্র আরও অভিযান শেষে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারব। অভিযান কার্যক্রম শেষে সেই বাসা থেকে প্রায় নগদ 17 লাখ টাকা উদ্ধার করে দুদকের আভিযানিক দলটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅর্ডার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন। জানা যায় সাকিব ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে এই একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর।